হ্যালো, হ্যালো। আমাকে কি শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলছি আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে। ওকে। সকলে কি জয়েন করছে? স্যার একদম অফ আছে, যেমন সংগ্রাম পার্বতী আছে একজন। জি, ওনাদেরকে আরো দেরি হবে? দেখছি স্যার। হুম, একটু দেখেন। স্যার আমরা মনে হয় শুরু করতে পারি স্যার। শিওর, আমরা শুরু করব। সকলকে স্বাগতম। আসলে গতকালকে একটা আনইন্টারাপ্টের কারণে আমি ক্লাসটা কন্টিনিউ করতে পারি নাই। আমি আজকে আপনাদেরকে আমাদের টোটাল অনলাইন ট্রেনিং এর সেশন প্ল্যানটা দিয়ে দিব, যে কবে, মানে কোন সেশনে কোন কোন টপিক বা কোনটা কোনটা আলোচনা করা হবে। এটা আমি পিডিএফ ফাইল আকারে গ্রুপে দিয়ে দিচ্ছি। আর দীপঙ্কর দা, স্যার বলেন। আচ্ছা, আপনি একটু কাইন্ডলি আমাকে ওই গ্রুপের অ্যাডমিন করে দিয়েন তো, হোয়াটসঅ্যাপ গ্রুপের। হ্যাঁ জি স্যার। ঠিক আছে? হ্যাঁ ওকে স্যার। ওকে।
আমি ওই প্ল্যানটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি, তাহলে আপনারা কি করতে পারবেন, একটু মানে করে দিই। আর গ্রুপে যারা দেখছেন যে একটা রিসোর্স ফোল্ডার করে দিয়েছি, নিশ্চয়ই সেটা আপনারা দেখছেন। জি স্যার। ওকে, এই রিসোর্স ফোল্ডারের অ্যাক্সেস তো সবাই পেয়েছেন, তাই না? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, আমি একটা গুগল ফর্ম মানে লিংক দিব, আপনারা কাইন্ডলি প্রত্যেকে গুগল ফর্মটা একটু পূরণ করে দেবেন, কারণ এই বেসিক ইনফরমেশন গুলো আমার একটু দরকার আপনাদের সম্পর্কে জানার, এবং আপনাদের ইমেল আইডি গুলা, জিমেল আইডি গুলা পেলে এই লিংকে আমি গেস্ট করে রাখলে তখন ওই আমাকে বারবার অ্যাপ্রুভ করা লাগবে না, ঠিক আছে? হুম। ওকে স্যার। আচ্ছা, রিসোর্স লিংক কে 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 দেখছেন, মানে কি কি পেয়েছেন? কেউ কি একটু শেয়ার করবেন রিসোর্স লিংকে কি কি পেয়েছেন? কেউ কোনো ফাইল ডিলিট করবেন না কাইন্ডলি, হ্যাঁ? স্যার হচ্ছে 3টা ফাইল এখানে দেখা যাচ্ছে, হুম। সিআরএ, সিবিসি আর সিএস 3টা। আর ফোল্ডার, সিভিএলএম এর আমরা ফোল্ডার নেই? একটা ফোল্ডার পেয়েছি আমরা স্যার। হ্যাঁ, সিভিএলএম এর ফোল্ডারটা থাকার কথা। ওকে, আপনারা ওইখান থেকে সেগুলো ডাউনলোড করে নেবেন। আমরা একটু আমাদের অনলাইন ট্রেনিং শিডিউলটা একটু দেখে আমাদের আজকে সিএস ইন্টারপ্রিটেশনটা করে ফেলবো। মূলত এটা হচ্ছে আমার ফার্স্ট সেশন থাকে, তো ওই দিন একটু শেয়ার করানো হয় না। আর নেক্সট ডেতে হচ্ছে আমরা বেসিক কনসেপ্ট অফ টিভেট অ্যান্ড টিভেট টার্মিনোলজি সম্পর্কে আমরা জানবো। এরপরে আমরা 1 নম্বর সিবিএলএম, যেটা ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন টিবেট সেক্টর ইউনিট অফ কম্পিটেন্সিটা আমরা একটু দেখবো। রিভিউ অ্যান্ড ফিডব্যাকের মাধ্যমে ওই দিন ট্রেনিং সেশন শেষ করব। আর থার্ড ট্রেনিং সেশনে ওই ওয়ার্ক ইফেক্টিভলিটাই আবার কন্টিনিউশন হবে, এবং কিছু ইয়ে তো হবেই। আর 4 নম্বর দিনে আমরা অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি ওয়াশটা পড়বো। 5 নম্বর দিনে আমরা ইনক্লুসিভিটিটা পড়বো 5 নম্বর সেশনে। 6 নম্বরে মেইনটেইন ট্রেনিং ইকুইপমেন্ট। 7 নম্বরে মেইনটেনেন্স প্রফেশনাল টেকনিক্যাল কম্পিটেন্সিস। 8 নম্বরে ডিজাইন মডিফিকেশন। এর ভিতরে আমরা একটা বা দুইটা মানে 3টা সিবিএলএম শেষ করার পর আমরা একটা ফরমেটিভ অ্যাসেসমেন্ট নিব, এটা অনলাইন টেস্টই হবে। আপনারা একটা সুনির্দিষ্ট সময় পাবেন, তার ভিতরে অ্যান্সার করবেন, এরপর আমরা কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো এইভাবে মোট 4টে ফরমেটিভ অ্যাসেসমেন্ট এবং মানে আমরা এবং 4টে অ্যাসেসমেন্ট সংগঠিত হবে আর কি, ফরমেটিভ অ্যাসেসমেন্ট। আর টুকটাক তো প্রশ্ন বা প্রশ্ন উত্তরের মানে আমাদের ইয়ে হবেই। আর এর ভিতরে আমরা এভিডেন্স গাইডটাকে আসলে একটু আলাদা করে ফেলছি, যেমন ডিজাইন অ্যান্ড মডিফাই সিবিটি লার্নিং ম্যাটেরিয়াল, এইখানেই এটার ভিতরে মূলত এভিডেন্স গাইডের যাবতীয় কাজকামগুলো করা হয়। তো সেই এভিডেন্স গাইডে আপনি যদি দেখেন, আমরা ট্রেনার পার্টের এভিডেন্স গাইডটা মোট 2 দিন, মূলত 3 দিন রেখেছি। তো 3 দিনের ভিতরে একদিন আমরা টাস্ক অ্যানালাইসিস এবং ইউনিট ডেলিভারি প্ল্যানটা করব। এরপরে আমরা ট্রেনার পার্টের সেশন প্ল্যানটা করব একদিন, আর অন্যান্য সিবিএলএম জব শিট, ইনফরমেশন শিট, স্পেসিফিকেশন শিট, প্রেজেন্টেশন এটসেট্রা করব একদিন। তো এইখানে একটা যেটা হচ্ছে যে আমি ব্ল্যাঙ্ক এভিডেন্স গাইড আপনাদের সঙ্গে শেয়ার করে রাখবো, এবং সেইটা আপনারা প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে নিয়ে তারপরে এই সেশনে বসবেন। এইভাবে আমরা ট্রেনার পার্টটা শেষ করব। তারপরে যে হচ্ছে আমরা অ্যাসেসর পার্টটা ধরবো। অ্যাসেসর পার্টে যে যখন আবার করব, তখন আবার আমরা এই অ্যাসেসর পার্টের এভিডেন্স গাইডটাও কিন্তু একদম আলাদাভাবে আর কি শুরু করব আর কি। ওটারও এভিডেন্স গাইড, অ্যাসেসর পার্ট আলাদাভাবে করা আছে। তো এইভাবে মোট
এই যে 20-21তম ক্লাসে যে অ্যাসেসর পার্টের আমরা করবো আর কি। তো এইভাবে মোটামুটি অনলাইন সেশন 25টা ধরে নিচ্ছি, 24টার ভিতরে হয়ে যাবে। একটা এক্সট্রা রেখে দিছি যে একটা হয়তো আমাদের করা লাগতে পারে, প্রয়োজনে করব, প্রয়োজন না হলে আমরা হয়তো শেষ করে দিব আর কি। তবে 24তম ক্লাস পর্যন্ত আসলে আমাদের হবে। আর ফেস টু ফেস সেশন রেখেছি হচ্ছে 6টা। এই 6টা যে কবে হবে সেটা আমরা নিজেরা আলোচনা করার মাধ্যমে 6টা একটানাও করতে পারি অথবা ব্রেক দিয়ে দিয়েও করতে পারি। ঠিক আছে? সেটা ডিপেন্ড করবে আমাদের উপরে। আমরা কিভাবে আর কি বিষয়টা করব। তো এখানেও সাজানো আছে। এই সবকিছু মিলে এই হচ্ছে আমাদের মোটামুটি সেশন প্ল্যান। এটার পিডিএফ ফাইল আমরা শেয়ার করে দিব গ্রুপে। আপনারা যার যার মতো করে দেখে রাখতে পারবেন যে আমাদের টোটাল ট্রেনিং এর ভিতরে কোন সেশনে কোন অ্যাক্টিভিটিটা আসলে আমাদের হবে। হ্যাঁ, এটা আমি এইভাবে একটু মেনটেন করি প্রত্যেকটা ব্যাচের জন্য আলাদা আলাদা করে। যেদিন যেটা হয় সেদিন সেই ডেটটা আমি এখানে মানে লিখে দিই এবং মানে করে দেই আর কি। ঠিক আছে? এবং আপনাদের সঙ্গে শেয়ার করে রাখবো। তাহলে টোটাল ট্রেনিং সেশনটা নিয়ে আপনাদের মানে একটু থাকবে যে হ্যাঁ আজকে এততম সেশন, তাহলে আজকে এই জিনিসটা মানে করা হচ্ছে আর কি, বা আজকে এটা আলোচনা হবে, এই আর কি। তো এইটা নিয়ে কি কারো কোনো কথা আছে? হ্যাঁ, তেমন কোনো কথা নাই। মানে নতুন প্ল্যান তো না দেখলাম, স্যার, এখন আমরা কমপ্লিট করতে পারলে হচ্ছে স্যার নিজেরা। এটা হচ্ছে মেন ফ্যাক্ট যে নিজেদের কমপ্লিট করাটা আসলে জরুরি। এই আর কি। তো যেটা বলতেছিলাম যে গুগল ফর্ম একটা আমি গ্রুপে দিয়ে দিব, ওইটা আপনারা সকলে একটু পূরণ করে রাখেন। আর রিসোর্স ফোল্ডারের অ্যাক্সেসও হচ্ছে আপনারা যখন গুগল ফর্ম পূরণ করবেন আপনাদের জিমেল আইডিটা চলে আসলে আমি রিসোর্স ফোল্ডারের মানে আপনাদেরকে অ্যাড করে রিসোর্সটা লিমিট মানে লিমিট করে দিব। এখন তো ওপেন করা আছে, ওটা লিমিট করে দেবো, কারণ এরপর আরো বেশ কিছু রিসোর্স আমরা শেয়ার করব আর কি। হ্যাঁ, আর আরেকটা রিকোয়েস্ট থাকবে, এই ট্রেনিং সংক্রান্ত আমি যে রিসোর্সগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে এগুলো কনফিডেন্সিয়াল রাখবেন। মার্কেটে ওপেন করার দরকার নেই এই মুহূর্তে। আপনারা আগে কম্পিটেন্ট হন, দেন আপনারা এটাকে ওপেন করে দিয়েন, কিন্তু এখন না। আমার মেসেজটা কি আপনারা ক্লিয়ার হতে পারছেন? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমাদের আজকে আমরা যেটা একটু শুরু করতে চাচ্ছিলাম মূলত হচ্ছে সিএস ইন্টারপ্রিটেশনটা আর কি, ইন্টারপ্রিট করাটা আমরা দেখবো আজকে। সিএস এর ভিতরে আসলে কি কি আছে বা সিএসটা কি সেই জিনিসটা আমরা একটু দেখবো। হ্যাঁ, তো আপনারা কি কেউ এইটার সিএসটা কি দেখেছেন? না, দেখি নাই। আমি দেখি নাই। কেউ দেখেননি? স্যার দেখি নাই না স্যার, ওইভাবে দেখা হয়নি স্যার। খালি ক্যাট ক্যাট তো দেখতেছিলাম স্যার। ওকে, তাহলে একটু আমরা এখন একটু দেখি আর কি। হ্যাঁ, সিএস এর চেহারাটা কেমন। আর সিএস কাকে বলে সেটা কি জানেন? মানে আপনারা যে লেভেল করছেন, মানে স্কিলস লেভেল করেছেন, সেখানে কি সিবিএলএম সিএসটা দেখেন নাই? হ্যাঁ স্যার, দেখছি স্যার। সিএসটা কি কাকে বলে বলেন তো একটু, কেউ কি আমাকে বলতে পারবেন? সিএসটাকে মানে আমি যেটুকু বুঝেছি হচ্ছে আমাদের সিলেবাস যেটা, যে ওই আঙ্গিকে আমাদের পড়াশোনা করতে হবে। মোটামুটি আর কেউ কিছু? স্যার, সিএসটা বলতে আমরা বুঝি সাধারণত সিএসটা হচ্ছে এমন একটা গাইড যেটা ইন্ডাস্ট্রি তৈরি করে, যেখানে প্রতিটি কাজ নলেজ, স্কিল, অ্যাটিটিউড দ্বারা আর কি লেভেল কতটুকু
করবে তার বিস্তারিত লেখা থাকে আর কি। খুবই সুন্দর, ভালো বলছেন যে মানে সিএসটা কি আরেকবার একটু বলেন। স্যার আমি বলছি যে সিএস হচ্ছে এমন একটি গাইডলাইন যেটা ইন্ডাস্ট্রি তৈরি করে বা প্রতিষ্ঠান হুম তৈরি করে, যেখানে হুম প্রত্যেকটা ক্যান্ডিডেটের প্রতিটি কাজ, হুম নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড অনুযায়ী কোন লেভেলে কতটুকু করবে তার বিস্তারিত লেখা থাকে। হুম রাইট। সিএস আসলে ওই জিনিসটাই খুব সুন্দর চমৎকার ভাবে বলেছেন যে সিএস হচ্ছে এমন একটা গাইডলাইন যেটা হচ্ছে ইন্ডাস্ট্রি আমাদেরকে দিয়ে দেয়, যে ওই অকুপেশনের ওই লেভেলের কাজ, ইন্ডাস্ট্রিতে ওই লেভেলের কাজ করতে গেলে আমাদেরকে কোন ধরনের স্কিল বা নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড, এই তিনটা জিনিসের থাকা লাগবে, মানে কি কম্পিটেন্সি থাকা লাগবে আর কি, সেইগুলো বর্ণনা করা থাকে, সেটাই হচ্ছে সিএস। ওকে, তাহলে আমাদের এই লেভেল 4 এরও নিশ্চয়ই একটা স্ট্যান্ডার্ড আছে, যেটাকে সিএস বলতে বোঝাচ্ছে আমরা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। হ্যাঁ, তো এই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডে হচ্ছে আমাদের এই সকল কিছুগুলো বর্ণনা করা থাকে, যে লেভেল 4 সার্টিফাইড কম্পিটেন্সি বেসড ট্রেনার অ্যান্ড অ্যাসেসর মেথোডোলজি। আমরা যদি সার্টিফিকেশন নিতে চাই তাহলে আমাদের ভিতরে কি কি কম্পিটেন্সিস গুলো থাকা লাগবে সেগুলো এটাতে বর্ণনা আছে। আর এটা কিন্তু লেভেল 4। আপনারা কি লেভেল ডেসক্রিপ্টর জানেন, যে লেভেল 1 2 3 4, লেভেল 1-এ কোন ধরনের আহ, মানে কাঠামো, লেভেল 2 কোন ধরনের কাঠামো, লেভেল 3 কোন ধরনের কাঠামো, এগুলা কি আপনারা জানেন? হুম, কেউ কি বলতে পারবেন? না স্যার, পুরোপুরি ক্লিয়ার না স্যার। আমি একটু মিউট করে দিয়েছিলাম, ওই যে আমার ছেলে দৌড়ে আসছে আমার কাছে, এই জন্য আর কি একটু মিউট করে দিয়ে ওকে একটু সামলালাম। ওকে, যেটা বলতেছিলাম যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে লেভেল 1 2 3 4। এই যে লেভেল 4, আমি এখন একটু সংক্ষেপে বলে রাখি, এটা নিয়ে আমাদের সামনে বিস্তারিত আলোচনা আছে, লেভেল ডেসক্রিপ্টর বলি আমরা, লেভেল ডেসক্রিপশন করব আমরা, ডেসক্রিপশন। তো লেভেল 4 হচ্ছে সেই লেভেলের দক্ষতাকে বলা হয় যেখানে আহ, যিনি এই দক্ষতা, লেভেল 4 লেভেলের দক্ষতা থাকবে, তিনি নিজে নিজে ডিসিশন নিতে পারবে এবং সেই কাজটা অন্যের সহযোগিতা ছাড়া নিজে নিজে করতে পারবে। তো এই যোগ্যতাটা হচ্ছে মূলত টিবেট সেক্টরে যারা প্রফেশনাল ট্রেনার হিসেবে কাজ করতে চায় বা প্র্যাকটিশনার হিসেবে কাজ করতে চায়, তাদের জন্য হচ্ছে এই কাঠামোটা আহ, তৈরি করা হয়েছে, এই যোগ্যতা কাঠামোটা তৈরি করা হয়েছে। তো এই যোগ্যতা কাঠামো, যে এখন লেভেল 4 হচ্ছে মিড লেভেল ম্যানেজমেন্টের জায়গাটা মূলত, যে একজন ট্রেনার যখন একটা ক্লাস পরিচালনা করতে যাবে তাকে কিন্তু নিজ দায়িত্বেই নিজের যোগ্য মানে সিদ্ধান্ত নিতে হবে এবং উইদাউট হেল্প তাকে সেই ক্লাসটা পরিচালনা করতে হবে। তার মানে এই জন্য কিন্তু এটাকে লেভেল 4 বলা হচ্ছে। কেন অনেকের প্রশ্ন থাকে যে স্যার সিবিটিএ লেভেল 1 হলো না কেন? আমি তো ইআইএমএ লেভেল 1 দিয়েছি বা 2 দিয়েছি, অথবা আইটি সাপোর্টে লেভেল 1 2 দিয়েছি, কিন্তু সিবিটিএ এসে একবারে লেভেল 4। লেভেল 4 হওয়ার কারণ হচ্ছে এইটা, কারণ লেভেল 4 এর ডিসক্রিপশনে বলা আছে যে এই দক্ষতা যারা, এই লেভেলের দক্ষ যারা হবে তারা নিজে নিজে কাজ করতে পারবে, ডিসিশন নিতে পারবে, কারোর সহযোগিতা লাগবে না। এই জন্য এটা হচ্ছে লেভেল 4 বলা হয়েছে। তো কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডে আচ্ছা, এই পর্যন্ত কি ক্লিয়ার? আপনারা কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, সকলে কি শুনতে পাচ্ছেন? যারা শুনতে পাচ্ছেন তারা একটু হ্যান্ড রেজ করেন।
ভেরি গুড, সবাই খুব অ্যাটেন্টিভ আছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা এবার একটু এর ভিতরে কি আছে সেই জিনিসগুলো একটু দেখি। এনএসডিএ হচ্ছে একটা কোড ব্যবহার করে থাকে প্রতিটা কোর্সের জন্য। এইটার কোর্সের জন্য হচ্ছে TAM CS 01 লেভেল 4 ভার্সন 1, এই সিএসটার জন্য। আর আমাদের সার্টিফিকেশনের নাম কিন্তু হবে, সংক্ষিপ্ত নাম হচ্ছে CBT and AM, মানে সংক্ষিপ্ত হবে CBT and AM লেখা হয়, মানে কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট মেথোডোলজি লেভেল 4। এটাই কিন্তু আমাদের কোয়ালিফিকেশন বা অকুপেশন, আমরা যেটাই বলি না কেন এই কোর্সের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এগুলা কিন্তু আপনাদেরকে করতে হবে। তো সিএস এর প্রথমে থাকে হচ্ছে ইন্ট্রোডাকশন, এখানে এনএসডি সম্পর্কে বলা আছে, এই মেথোডোলজি এই কোর্সটা সম্পর্কে একটু বলা আছে এগারা বেগারা। এরপর ওভারভিউতে মোটামুটি ওই উপরে কমন কথা যে ইউনিট অফ কম্পিটেন্সিতে কি কি থাকে আর কি, ফরম্যাটটা কি। এখানে ইউনিট টাইটেল পাবো, নমিনাল ডিউরেশন পাবো, ইউনিট কোড পাবো, ডেসক্রিপ্টর পাবো, এটসেট্রা। এগুলো সম্পর্কে পরে জানতে পারবো। লিস্ট অফ অ্যাব্রিভিয়েশন is a CS competency based as a standard, CS as a competency standard, CBT competency training and assessment, CAT course accreditation document। আপনাদের এই পেজটা একটু পড়ে রাখতে হবে, এই পেজটা একটু আপনাদেরকে পড়ে রাখতে হবে। ঠিক আছে, একটু নোট নেবেন যে 4 নম্বর পেজটা আপনাদেরকে একটু পড়তে হবে, কারণ এই অ্যাব্রিভিয়েশন গুলো জানতে হবে। কারণ টিভেট সেক্টরে বা এটা পড়তে গেলে এরকম এই ছোট ছোট কথাগুলো আমরা বহু জায়গায় পাবো। আইএসসি কি, ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল। ILO কি, ইন্টারন্যাশনাল লেবার। CAT কি, কোর্স অ্যাক্রেডিটেশন ডকুমেন্ট। OSH আমরা বলি অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ। হ্যাঁ, তো এইগুলো আপনাদেরকে করতে, RPL, RTO, STP স্কিল ট্রেনিং প্রোভাইডার, হ্যাঁ, SOP এগুলা একটু করতে হবে। টিভেট এগুলো আপনাদেরকে একটু দেখে নিতে হবে আর কি, হ্যাঁ, মনে রাখবেন এগুলা। এরা হচ্ছে কমিটি, কারা করছে এটা। এই যে হচ্ছে আমাদের, আমরা জিজ্ঞাসা করছিলাম যে আমাদের এই টোটাল কোর্সের, আমরা যেমন ধরুন ক্লাস 9 বা 10 বা SSC বা HSC হোয়াটএভার বা ডিপ্লোমা যাই পড়ি না কেন, প্রতি সেমিস্টার অথবা প্রতি ক্লাসে কিন্তু আমাদের কিছু বিষয় থাকে। সেই বিষয়গুলোকে আমরা মানে জেনারেল এডুকেশনে বলি হচ্ছে বিষয় বা সাবজেক্ট। আর এই টিভেট সেক্টরে এসে আমরা বলি হচ্ছে ইউনিট অফ কম্পিটেন্সি। এক একটা ইউনিট অফ কম্পিটেন্সি মানে হচ্ছে এক একটা বিষয় বা এক একটা সাবজেক্ট। ঠিক আছে, তো এই কোর্সটা কমপ্লিট করতে গেলে আমাদেরকে এরকম 11টা সাবজেক্টের উপরে দক্ষতা অর্জন করতে হবে। এই হচ্ছে সেটার লিস্ট। তো কি কি ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন টিভেট সেক্টর, এরপর হচ্ছে অ্যাপ্লাই অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, ওয়াশ ইন CBT and environment, apply ICT and facilitate training and assessment, practice inclusivity in CBT and environment, maintain training equipment and facilities, maintain and enhance professional and technical competencies, design and modify competency-based learning material, organize competency-based training session, delivery competency-based training, design and development competency-based assessment, organize and conduct competency-based assessment। প্রত্যেকটা নমিনাল আওয়ার এই পাশে দেওয়া আছে 32-16, সব মিলে মোট টোটালটা হচ্ছে 360 ঘন্টার কোর্স। এখন বলতে পারেন যে স্যার 360 ঘন্টার কোর্স আমরা এই অনলাইনে যদি 3 ঘন্টাও ধরে করি তাও আমাদের 72 ঘন্টা হয়। আর ফেস টু ফেস যদি 6টা ক্লাস 8 ঘন্টাও করে করি তাহলে 48 ঘন্টা। তাহলে 72 আর 48 কত হলো? ওইদিকে হচ্ছে 50, এদিকে হচ্ছে 70, 120। তাহলে 360-এর ভিতরে আছে 120, তাহলে বাকি 240। বাকি 240 হচ্ছে সেলফ পেস্ট লার্নিং, মানে আপনার নিজেকে পড়ে পড়ে কভার করতে হবে। আমরা আপনাকে এইটুকু কভার করে দেব, এই 120 ঘন্টা অনলাইন এবং অফলাইন মিলে। আর বাকি 240 ঘন্টা হচ্ছে অ্যাক্টিভিটি বেস, অ্যাক্টিভিটি দিয়ে দিব, আপনারা করবেন, আপনাদেরকে পড়াশোনার গাইড করে দেবো, আপনারা পড়াশোনা বাসায় বসে করবেন। বাট ধরে নেন যে 360 ঘন্টা আপনাকে পড়তে হবে, মানে কথার কথা 360 ঘন্টা না হলেও 200-250 ঘন্টা আপনি যদি না পড়েন তাহলে এইটার আসল মর্ম কিন্তু আপনি আত্মস্থ করতে পারবেন না। ঠিক আছে, তো আমরা যদি প্রথমে একটু করি যে ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন টিভেট সেক্টর, এইটার এই ইউনিট অফ কম্পিটেন্সিতে মূলত আমাদেরকে যেটা বোঝাতে চাইছে সেটা হচ্ছে যে বাংলাদেশের টিভেট সেক্টরে যদি আমরা কাজ করতে চাই তাহলে কি কি নলেজ বা জিনিসগুলো জানতে হবে।
সেইগুলা। আর যে কোনো জায়গায় কাজ করতে গেলে তো আমাদের অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি ইস্যুটা তো অবশ্যই মেনটেন করতে হবে। দ্যাটস ওয়াই 2 নম্বর ইউনিট অফ কম্পিটেন্সিটা সিলেক্ট করা হয়েছে, যে আমাদের কর্মক্ষেত্রে বা সিবিটি এনভায়রনমেন্টের সঙ্গে কোন ধরনের অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি ইস্যুগুলো আছে এবং সেগুলো আমরা কিভাবে অ্যাপ্লাই করব, সেই জিনিসগুলো চেটে বর্ণনা করা থাকবে। আর আজকে যে আমরা অনলাইন ক্লাস করতেছি সেটা আইসিটির বদৌলতে। তো আইসিটি আমাদেরকে জানতেই হবে। আপনি যদি ডিজিটাল ক্লাসরুম বা লার্নিং মেথডের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে চান, ইউ মাস্ট নো আইসিটি। তো সেই জন্য হচ্ছে এই ইউনিট অফ কম্পিটেন্সিটা এখানে অ্যাড করা হয়েছে। আর প্র্যাকটিস ইনক্লুসিভিটি অ্যান্ড সিবিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, এটা হচ্ছে সিবিটি এনভায়রনমেন্টে আপনি ইনক্লুসিভিটি মানে সমতা কিভাবে প্র্যাকটিস করবেন বা এস্টাবলিশ করবেন, যেন সকলকে আমরা যেন ইকুইটি দিতে পারি, হ্যাঁ, ইকুয়াল না, ইকুইটি অনুসারে ট্রিট করতে পারি আর কি। তো সেইটা কিভাবে করব সেটার কিছু ব্যাখ্যা এখানে আছে, তা হচ্ছে সেই জিনিসগুলো হচ্ছে এখানে করা হয়েছে। আর 5 নম্বরে হচ্ছে মেইনটেইন ট্রেনিং ইকুইপমেন্ট অ্যান্ড ফ্যাসিলিটিস। অ্যাজ এ ট্রেনার হিসেবে আমাদেরকে আমাদের ট্রেনিং প্রিমিসিসে বা ক্লাসরুমে ট্রেনিং ইকুইপমেন্ট কিন্তু ব্যবহার করা হয়, এবং আমাদের যে কিছু ফ্যাসিলিটিস আছে সেগুলো কিন্তু আমরা ইউজ করি, যেমন টেবিল, চেয়ার, খাট, ফ্যান এটসেট্রা। তো এইগুলা কিভাবে আপনি মেইনটেইন করবেন সেটা হচ্ছে এইখানে এই সিভিএলএম এর ভিতরে বর্ণনা করা আছে। আর মেইনটেইন অ্যান্ড এনহ্যান্স প্রফেশনাল টেকনিক্যাল কম্পিটেন্সিস। আমরা সবসময় বলি যে অনসেট টিচার অলওয়েজ এ স্টুডেন্ট। মানে কথাটা কেন বলা হয়, যে একজন টিচারকে সার্বক্ষণিক শেখার ভিতরে থাকতে হয়, সার্বক্ষণিক নিজের দক্ষতা বৃদ্ধি করতে হয়। তো আমরা যেটা করি সেগুলো হচ্ছে আনপ্লান্ড। তো এইটা প্ল্যান রয়েতে কিভাবে করা যায় এবং প্রতিনিয়ত নিজেকে আপডেটের ভিতরে রাখা যায়, সেইটার জন্য হচ্ছে 6 নম্বর সিভিএলএমটা মেইনটেইন অ্যান্ড এনহ্যান্স প্রফেশনাল টেকনিক্যাল কম্পিটেন্সিস। আর 7 নম্বরটা হচ্ছে এই 6 নম্বর পর্যন্ত হচ্ছে মূলত সেক্টর স্পেসিফিক, যে আমাদের এই কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট মেথোডোলজি সেক্টরটাকে বুঝতে গেলে কি কি জিনিসগুলা বা দক্ষতাগুলো অর্জন করতে হয় সেইগুলা হচ্ছে 6 নম্বর পর্যন্ত। এরপরে এসে হচ্ছে 7 নম্বর থেকে হচ্ছে আমাদের অকুপেশন শুরু। তো 7 নম্বরে কি আছে, ডিজাইন অ্যান্ড মডিফাই কম্পিটেন্সি বেসড লার্নিং ম্যাটেরিয়াল, যেখানে আমাদের হচ্ছে একজন মানে ট্রেনিং করাইতে গেলে কি কি ধরনের লার্নিং ম্যাটেরিয়াল আমাদের প্রয়োজন হয়, যেমন আমরা সিবিএলএম বলি, সিএস বলি, ক্যাট বলি, ক্যাম বলি এটসেট্রা গুলা। তারপরে যে হ্যান্ড আউট, জব শিট, এই জিনিসগুলোকে বলা হয় লার্নিং ম্যাটেরিয়াল। তো এগুলো আমি কিভাবে ডিজাইন করবো এবং আগে যদি ডিজাইন করা থাকে তাহলে কিভাবে মডিফাই করব, সেই জিনিসগুলো হচ্ছে এই সিবিএলএম এর ভিতরে আছে। এবং একজন ট্রেনার হিসেবে, টিবেট বা সিবিটি ট্রেনার হিসেবে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি নিজে যদি নিজের রিসোর্স তৈরি করতে না পারেন তাহলে আপনি ট্রেনিদেরকে আপনার মতো করে শেখাইতে পারবেন না, তখন অন্যের মতো করে শেখাইতে হবে। আর এটা গেল 7 নম্বর। 8 নম্বর হচ্ছে অর্গানাইজ কম্পিটেন্সি বেসড ট্রেনিং সেশন। আপনি একটা ট্রেনিং সেশন কিভাবে অর্গানাইজ করবেন, একটা ট্রেনিং সেশন একটা সেশন করাইতে গেলে তার আগে আসলে অনেক প্রস্তুতি আছে। ইভেন নিজে নিজে কিন্তু চিন্তাও করতে হয় যে আমি আসলে কিভাবে করব, কোথায় অ্যাক্টিভিটি দেব, কি করব, এই জায়গাগুলো হচ্ছে এই সিবিএলএম এর ভিতরে বর্ণনা করা হচ্ছে। ফাইনালি আপনি লার্নিং ম্যাটেরিয়াল ডিজাইন করলেন, আপনি একটা ট্রেনিং সেশন অর্গানাইজ করলেন, এরপর হচ্ছে সেটা ডেলিভারি করবেন, কম্পিটেন্সি বেসড ট্রেনিং, যে আপনি টোটাল ট্রেনিংটা ডেলিভারি করবেন। এই ডেলিভারির অনেকগুলো টেকনিক আছে, সাইন্টিফিক টেকনিক আছে, কিছু মেথড আছে, সেই মেথড এবং টেকনিকগুলা নিয়ে এই সিবিএলএমটা সাজানো হয়েছে। তো মূলত এই তিনটাকে আমরা বলি হচ্ছে ট্রেনার পার্টের সিবিএলএম, যে ডিজাইন অ্যান্ড মডিফাই কম্পিটেন্সি বেসড লার্নিং ম্যাটেরিয়াল। একজন ট্রেনার হিসেবে আপনি প্রথমে লার্নিং ম্যাটেরিয়াল ডিজাইন করবেন এবং মডিফাই করবেন, তারপর একটা ট্রেনিং সেশন অর্গানাইজ করবেন, এরপরে আপনি ওই ট্রেনিংটা ডেলিভারি করবেন। এই তিনটা মিলে হচ্ছে ট্রেনার পার্ট, ঠিক আছে। আর যদি অ্যাসেসর পার্টে আসি, আমরা তো আমাদের কোর্সটা যেহেতু কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট, তাহলে ট্রেনিং গেল, আমরা প্রথমে সেক্টরকে জানলাম, সেক্টরকে জানার পর ট্রেনিং করালাম, এরপর অ্যাসেসমেন্টে আসতে হবে। তাহলে হাউ টু কন্ডাক্ট অ্যান অ্যাসেসমেন্ট, একটা অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করার আগে সেই কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্টটাকে ডিজাইন করতে হয় এবং ডেভেলপ করতে হয়।
আমরা যে অ্যাসেসমেন্ট নিতে যাই বা আপনাদের যখন লেভেল 1 দিয়েছেন, যখন অ্যাসেসমেন্ট নিতে আসছে, তখন আপনাদেরকে কিছু কাগজপত্র দিয়েছে যে এটা সেলফ অ্যাসেসমেন্ট, এইটা একটু পূরণ করেন। তারপরে ওই যিনি আপনার অ্যাসেসর হিসেবে আসছেন উনি সকালবেলা সুন্দর করে একটা বক্তব্য দিয়েছেন, আপনাদেরকে একটু রিল্যাক্স করার চেষ্টা করছেন, তারপরে কিছু ডকুমেন্ট পূরণ করাইছেন, তারপরে রিটেন টেস্ট নিছেন। তো এইগুলা তো এমনি এমনি আসে নাই, এইগুলা হচ্ছে এখানে বসে ডিজাইন করা হয়েছে এবং ওই টুলস গুলা ডেভেলপ করা হয়েছে, ওইগুলাকে বলা হয় টুলস। আমরা সবসময় টুলস বলতে বুঝি হচ্ছে আমাদের ট্রেনিং সেশনে ব্যবহৃত যন্ত্রপাতিগুলোকে না, আসলে অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আমরা টুলস ব্যবহার করি। যেমন আপনাকে যে সেলফ অ্যাসেসমেন্ট চেকলিস্ট পূরণ করাইছিল ওটাও একটা টুলস, তারপরে আপনাকে জব শিট স্পেসিফিকেশন শিট দিয়েছিল সেটাও একটা টুলস, সেটা দেখে উনি একটা অবজারভেশন চেকলিস্টে টিক মেরেছিল ওইটাও একটা টুলস। তো এরকম অনেকগুলো টুলস আছে। তো সেই টুলসগুলো আমরা ডিজাইন করতে পারবো এবং ডেভেলপ করতে পারবো হচ্ছে এই সিবিএলএম এ পড়লে। আর ফাইনালি যেটা আমার কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট ডিজাইনও হয়ে গেছে, ডেভেলপও হয়ে গেছে আমাদের, তাহলে এখন আমাদেরকে কি করতে হবে, ওই কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্টটা কন্ডাক্ট করতে হবে। আগে অর্গানাইজ করতে হবে, দেন কন্ডাক্ট করতে হবে। তো আমরা কিভাবে একটা কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট অর্গানাইজ করব এবং একটা কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করব, সেই জিনিসগুলো হচ্ছে 11 নম্বর সিবিএলএম বর্ণনা করা আছে। এটা পড়লে আমরা অ্যাজ অ্যান অ্যাসেসর হিসেবে রোল প্লে করতে পারবো, আবার একজন সেন্টার ম্যানেজার হিসেবে আমি একটা অ্যাসেসমেন্ট অর্গানাইজও করতে পারবো। এই হচ্ছে মোটামুটি টোটাল আমাদের যে 11 ইউনিট অফ কম্পিটেন্সি আছে তার একটা সামারি। এর ভিতরে আমরা যেটা করব সেটা হচ্ছে 3 নম্বর সিবিএলএমটাকে আমরা স্কিপ করে যাব, কারণ এটা কম বেশি উই অল নো এবং উই হ্যাভ দ্যাট স্কিল। আদারওয়াইজ আমরা আসলে আজকে অনলাইন ক্লাসে অ্যাটেন্ড করতে পারতাম না যদি আমাদের ওই স্কিলটা না থাকতো। কিছু না কিছু আইটি স্কিল আছে, হ্যাঁ কিছু জায়গায় ঘষা মাজা করা লাগবে, সেটা আমরা করে দেবো এক ফাঁকে, ওটা এক্সট্রা। আর এই জন্য এখানে আর ওইটা থেকে তেমন মানে ওটা মূলত সম্পূর্ণ অ্যাক্টিভিটি বেস, তো এই জন্য অ্যাক্টিভিটি বেস হওয়ার কারণে ওইটাকে আমরা এই সেশনগুলোর ভিতরে আমরা স্কিপ করে গিয়েছি। ওর থেকে যে কোশ্চেনগুলো আমাদের রিটেন কোশ্চেন আসার মতো আছে সেইগুলো আমরা হচ্ছে পরবর্তীতে একটু দেখে নিব আর কি। ঠিক আছে, এখন এই পর্যন্ত কি কারোর কোনো জিজ্ঞাসা বা আছে কিনা? মানে একটানা অনেক কথা বলে গেলাম, একটু বোঝানোর চেষ্টা করলাম আর কি যে আসলে জিনিসটা কি। না স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনারা যারা হ্যান্ড রাইজ করেছেন তারা যদি কিছু বলবেন, না হলে হ্যান্ডটা আবার মানে ইয়ে করে রাখুন। হ্যাঁ, দীপঙ্কর দা কিছু বলবেন? না স্যার, বুঝছি আমি। প্রিয়াঙ্কা, আপনি কি বুঝতে পারছেন বিষয়গুলা? প্রিয়াঙ্কা, আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি, বুঝতে পারছি। আচ্ছা, ডিপ্লোমাইড অ্যাডমিশন কোচিং, এইটাকে একটু আপনার নামটা যদি লিখে রাখতেন তাহলে ভালো হতো আসলে। দীপঙ্কর, ইনি কে? হ্যালো, জি, আমাকে শুনতে কি শোনা পাবেন। যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি আসলে এই কম্পিউটার থেকে ঢুকছি ওই ডিপ্লোমাইট আইডি থেকে, কিন্তু এটাতে হচ্ছে আমি কথা বলতে পারি না, এই জন্য আমি আমার ফোন দিয়ে এটা কানেক্ট করে নিচ্ছি আর কি। ওকে, ঠিক আছে। যারা মানে হ্যান্ড রেজ করা আছে তারা কাইন্ডলি একটু করে নেন। তাহলে এইটুকু আপনারা বুঝতে পারছেন আসলে, মানে এতক্ষণ যা বললাম? আর কারো কাছে কি আসলে মনে হচ্ছে যে জটিল কিসের ভিতরে সে পড়লাম, এত পড়া, নাকি সহজ মনে হচ্ছে? পড়াশোনা করা লাগবে এটা মনে হচ্ছে, এখন কতটুকু এটা হচ্ছে বিষয়। মানে পরিশ্রম করা লাগবে এটা মনে হচ্ছে, কতটুকু সেটা হচ্ছে বিষয়। খুব ভালো বলছে। পরিশ্রম তো অবশ্যই করা লাগবে, পরিশ্রম ছাড়া মানে অর্জিত কোনো কিছু আসলে টেকসই হয় না। হ্যাঁ, তো পরিশ্রম আসলে করাই লাগবে, এটা 100%, এর বিকল্প নাই।
ওকে, তাহলে আমরা যেটা করতে পারি, একটু বাড়ির কাজ নিব, হ্যাঁ? সবাই একটু মেমোরিতে নেন। আর সেটা হচ্ছে এই 12টা সিবিএলএম আমাকে ঠোঁটস্থ করে দিতে হবে আগামীকাল, মানে আগামী ক্লাসে, আগামীকালকে হবে সেশন। ঠোঁটস্থ বুঝছেন? কেউ কি ঠোঁটস্থটা বুঝতে পারছেন? জি 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 স্যার বলা। মানে না দেখে বলবেন, কোনো জায়গায় বাঁধবে না। ওই যে ছোটবেলার কবিতা পড়ছেন না, আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো গোড়া, এটা বলতে গেলে কি দেখা লাগে না কোথাও বাঁধে? একদম এরকম ভাবে এই 12টা সিবিএলএম এর নাম কিন্তু কালকে চাই। আপনারা যদি কেউ মিস করেন তাহলে কিন্তু ভাই আমি আর সেশন কন্টিনিউ করব না। কারণ আমি নিজে অ্যাসেসমেন্ট নিতে যে যখন জিজ্ঞাসা করছি যে ভাই ইউনিট অফ কম্পিটেন্সি গুলো কয়টা, ইউনিট অফ কম্পিটেন্সি, অনেকে হাঁ করে তাকায় থেকে যে ইউনিট অফ কম্পিটেন্সি কি, মনে হয় যে সে আসমান থেকে পড়লো। তো যাই হোক, আমরা সেই জায়গাটা থাকতে চাই না। আমাদের কথা হচ্ছে যে আমাদের পারতে হবে, নাকি? আমরা পারবো, কারণ নামের ভিতরে অনেক কিছু আছে। নামের ভিতরে অনেক কিছু, ঠিক কিনা? জি স্যার। জি। কি হয়েছে? হ্যালো স্যার, কি হলো? হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, তাহলে হোম টাস্ক কি? এই 12টা সিবিএলএম এর নাম, পাশাপাশি এইটা যে কোনটা সেক্টর কোনটা অকুপেশন, হ্যাঁ, এইটা, এবং কোনটা স্যার নমিনাল আওয়ার কত, এইটা না পারলেও স্যার মানে। আমার একটা কোশ্চেন ছিল। জি স্যার, বলেন স্যার, কোশ্চেনটা, সমস্যা নাই। স্যার এখানে যে 12টা বলছেন, এখানে তো 11টা সিবিএলএম দেখতে পাচ্ছি আমি। ও সরি, পুরোনো অভ্যাস আসলে ভুল, মানে ভুলে যাচ্ছে। ওই যে বিটিভিতে 12টা ছিল তো, ওই 12টা বলতে বলতে এখানেও ভুল করে 12টা বলে ফেলছি, এখানে 11টাই হবে। রাইট স্যার, থ্যাংক ইউ ওই যে স্যার। অর্গানাইজ আর কন্ডাক্ট, এই 11 নম্বর। রাইট। এর আগে বিটিভিতে হচ্ছে অর্গানাইজ আলাদা ছিল, কন্ডাক্ট আলাদা ছিল, হ্যাঁ। ও শিওর। এবং সিবিএলএম দেখবেন 12টাই আছে, আচ্ছা আচ্ছা, কারণ অর্গানাইজ এবং কন্ডাক্ট আলাদা আলাদা আছে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। ও সরি, স্যার আমি মিস্টেক হয়েছে। ডিজাইন এবং ডেভেলপ এই দুইটা হচ্ছে আলাদা আলাদা। ডিজাইন এন্ড ডেভেলপ, ডিজাইন কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট আর ডেভেলপ কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট, এই দুইটা হচ্ছে এখন এক করে দিছে, আগে আলাদা আলাদা ছিল। স্যার জি আমার কিছু কোশ্চেন ছিল। বলেন। স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে যে মানে লিঙ্কটা দেওয়া হয়েছিল ড্রাইভ, গুগল ড্রাইভে, ওখানে স্যার আপনি সিভিএলএম দিছিলেন। আমি বেলা 12টার দিকে দেখছি, প্লাস আদার্স নামে একটা ফাইল ছিল, কিন্তু সন্ধ্যার পরে ওই 3টাই দেখতে পাচ্ছি। মানে মোট দিছিলেন 5টা, কিন্তু মেবি 2টা দেখা যাচ্ছে না এখন। তাহলে এখন কেউ 3টাই। একজন হয়তো ডিলিট করে ফেলছে, এই জন্য হচ্ছে এডিটর অ্যাক্সেস দিয়ে দিছি তো, কেউ জি হয়তো স্যার। মানে ডিলিট করে ফেলছে বা
টেনে নিয়ে বাইরে ফেলে দিছে কিনা দেখেন একটু, মানে সরাই ঠিক আছে। ফেলছে হয়তো। জি স্যার। আমরা এটা 3টাই পাইছি, আমরা 5টা পাইনি। না, আমি 5টাই দিয়েছিলাম, মানে ফোল্ডার ছিল 2টা, ঠিক আছে। স্যার আমি একটা 5 হচ্ছে, দেখলাম প্রথমে, পরে দেখি যে এখন 3টা। এটা একটা বড় প্রবলেম হয়ে গেছে। ওকে, আমি সিবিএলএম গুলা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, যাতে রিসোর্স ফোল্ডার বুঝতে পারছি। আমি বারবার আপলোড করব নাকি? একবারে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তো আর কেউ ডিলিট করতে পারবে না। ঠিক আছে, আমি সিবিএলএম গুলা গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, আর দীপঙ্কর দা কাইন্ডলি একটু আমাকে অ্যাডমিন করে দিয়েন গ্রুপে। আমার কিছু আরো 2-1জনকে অ্যাড করতে হবে, তো অ্যাড করে হ্যাঁ, আমি জি স্যার, আমি করে দিব। যে স্যার হ্যাঁ, স্যার সেক্টর স্পেসিফিকেশন এবং অকুপেশন স্পেসিফিকেশন এই যে দুইটা, বেসিক্যালি এই দুইটার মধ্যে পার্থক্য কি স্যার? এখন বললো তো স্যার, মানে ঠিক আছে, বুঝবেন না, এগুলা নিয়ে আমাদের সামনে আলোচনা আছে। হ্যাঁ, রাইট স্যার, ওকে ওকে, মানে বিস্তারিত আলোচনা আছে। শিওর স্যার। ওকে, এখানে আর কারো কোনো কোশ্চেন? না স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটু এখন এই সিএসটা আমরা আসলে কিভাবে কাজে লাগাবো সেই জিনিসটা একটু দেখি। এটা তো দেখলাম। এখন নিচের দিকে যদি যাই, তাহলে আপনি দেখবেন যে এই প্রত্যেকটা ইউনিট অফ কম্পিটেন্সির মানে দেওয়া আছে, নাম তো দেওয়া আছে, কোড দেওয়া আছে, এই যে বর্ণনা দেওয়া আছে, ওই যে কথাগুলো এতক্ষণ আমি মুখে বললাম সেগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। ঠিক আছে, ইন্টারপ্রেটিং টিবেট সিনারিও, স্পেশাল স্কিল সেক্টর অফ বাংলাদেশ অ্যান্ড রিলেভেন্ট পলিসি ডকুমেন্ট, ইন্টারপ্রেটিং কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম, working with training organization and assisting trainer to develop competency as per need and interested. এই কথাগুলোই তো বললাম, তাই না? তো এইগুলা এটা আছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এই যে 32 ঘন্টা তো আছে, এইগুলাকে বলা হচ্ছে এলিমেন্ট, মানে এইগুলা হচ্ছে অধ্যায়। আমরা যে জেনারেল অধ্যায় পড়ছি না বাংলা বইতে, অধ্যায় আছে 5টা ধরে নেন। তাহলে এইটা তো বই, আমি তো বলছি যে ইউনিট অফ কম্পিটেন্সি মানে হচ্ছে বিষয় বা সাবজেক্ট, তাই না? তো প্রত্যেকটা সাবজেক্টে তো অধ্যায় থাকবে, এইগুলো হচ্ছে সে অধ্যায়। তাহলে এই সাবজেক্টে আমাদের অধ্যায় আছে 4টা। এই এলিমেন্টস অফ কম্পিটেন্সি মানে হচ্ছে অধ্যায়, বুঝতে পারছেন? আর ওই অধ্যায়ের ভিতরে আবার কিন্তু ওই যে ছোট ছোট থাকে আর কি, যে সাব অধ্যায়, যে ওই অধ্যায়ের ভিতরে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেই জিনিসগুলো হচ্ছে পারফরমেন্স ক্রাইটেরিয়া। ঠিক আছে, এই যে কি যেন বলে, ডান পাশের যে ঘরে দেওয়া আছে পারফরমেন্স ক্রাইটেরিয়া, এই যে লেখা রয়েছে পারফরমেন্স ক্রাইটেরিয়া এলিমেন্ট অফ কম্পিটেন্সি। তাহলে এই ইউনিট অফ কম্পিটেন্সি কভার করার জন্য আপনার ভিতরে কি কি পারফরমেন্স থাকা লাগবে সেটা এখানে দেখলে কিন্তু আপনি বুঝে যেতে পারবেন। যেমন আপনাকে টিবেট টার্মিনোলজি গুলো জানতে হবে, রিলেভেন্ট পলিসিস গুলো জানতে হবে, টিবেট সিস্টেমটাকে ইন্টারপ্রিট করতে পারতে হবে। তারপরে হচ্ছে এই সিবিটি অ্যান্ড এর আইডেন্টিফাই করতে পারতে হবে, ক্যারিয়ার অপরচুনিটিস কি, এগুলো পারতে হবে। তো এইগুলা যখন আমরা দেখব তখন আমরা বুঝতে পারবো যে আমাদের আসলে কি কি করা প্রয়োজন বা আমাদের কোন কোন জায়গাগুলো পড়তে হবে। ঠিক আছে, এবং কি কি পড়তে হবে সেগুলো কিন্তু বর্ণনা দেওয়া আছে। এখন আরেকটা যেটা, সেটা হচ্ছে যে এই যে যেটা বোল্ড এবং আন্ডারলাইন করা, এই যে লেখা রয়েছে বোল্ড অ্যান্ড আন্ডারলাইন টার্মস আর ইলাবোরেট ইন দ্য রেঞ্জ অফ ভেরিয়েবল। তার মানে টিবেট টার্মিনোলজিস, এখন আল্লাহর দুনের টার্মিনোলজিস আছে, এত এত টার্মিনোলজি, আপনি কোনটা পড়বেন, আপনার জন্য এইটার জন্য কতটুকু প্রযোজ্য সেইটা হচ্ছে এই যে নিচেই
রেঞ্জ অফ ভেরিয়েবলের চার্ট দেওয়া আছে, ভেরিয়েবল রেঞ্জ, টিবেট টার্মিনোলজি। এই যে 1.1 থেকে 1.17 এই প্রত্যেকটা টার্মিনোলজি আমাদেরকে জানতে হবে, এবং এই টার্মিনোলজিগুলো আমরা জানলে তখন হচ্ছে পরবর্তীতে টিভেটের যে জায়গাগুলো আছে সেইগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো বা সহজে বুঝতে পারবো, এবং এর ভিতর থেকে যে কোনো কোশ্চেন আসতে পারে, এর বাইরে নাই। টিবেট টার্মিনোলজি, টিবেট ডিকশনারি যদি দেখেন মিনিমাম 20,000 ওয়ার্ড আছে বা এরকম টার্মিনোলজি আছে, তার ভিতর থেকে আমাদের দেশের কনটেক্সটে 17টা আমাদেরকে পড়তে হবে। সেম ভাবে দেখেন টিবেট পলিসির নিচে আন্ডারলাইন ছিল, এই যে কোন কোন পলিসিগুলো আছে সেগুলো করতে হবে, এগুলো নিয়ে আমরা পড়বো। কোয়ালিটি ইস্যুস, টিবেট, তা এই রেঞ্জ অফ ভেরিয়েবল থেকে আমরা আসলে আমাদের রেঞ্জটা জানতে পারি যে কোন পর্যন্ত আমাদেরকে যেতে হবে। এবং আপনি যদি এইগুলো আপনার জানা থাকে এবং আপনার অ্যাসেসর যদি আপনাকে এর বাইরে কোশ্চেন করে, তখন আপনি ধরে বসতে পারবেন যে স্যার এটা কিন্তু আউট অফ সিএস। তখন বলতে পারো যে আউট অফ সিএস তুমি জানো বা তুমি বোঝোনি কি, বা আপনি জানেন বা আপনি বোঝেননি কি। জি স্যার, সিএস এর ভিতরে এলিমেন্টের অধীনে যে পিসি গুলা, মানে পারফরমেন্স ক্রাইটেরিয়া, সংক্ষেপে বলা হয় পিসি। পিসি মানে আবার পার্সোনাল কম্পিউটারও না, পুলিশ কমিশনারও না, পারফরমেন্স ক্রাইটেরিয়া। তাহলে এলিমেন্টের আন্ডারে যে পিসি গুলা আছে, এই পিসি গুলা স্যার আপনার কোশ্চেনের বাইরে, বা আপনি ওই পিসি গুলার বাইরের কোশ্চেন করতেছেন, ইভেন সেখানকার যে রেঞ্জ অফ ভেরিয়েবল আছে সেইগুলারও বাইরে কোশ্চেন করতেছেন, তখন আপনি কিন্তু বলতে পারবেন। কিন্তু উনি একজন অ্যাসেসর যদি এর ভিতরে কোশ্চেন করে, তাহলে কিন্তু আপনি তাকে কিছুই বলতে পারবেন না। কারণ সিএস স্ট্যান্ডার্ড আমাকে বলে দিচ্ছে যে এই মানে ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন টিবেট সেক্টর আমাদের এই পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো থাকা লাগবে, মানে এই পারফরমেন্স গুলো থাকা লাগবে, এই বিষয়ের উপরে এই পারফরমেন্স গুলো থাকা লাগবে, এবং সেই পারফরমেন্সের রেঞ্জটা কতটুকু হবে সেটা হচ্ছে এই যে এখানে। ঠিক আছে, তো এইটা আমরা যে কোনো একটা ইউনিট অফ কম্পিটেন্সি পড়ার আগে অবশ্যই আমরা সিএস থেকে একটু দেখে নিব, আপনারা নিজেরা দেখে নিবেন। ওই যে এখন তো সেশন প্ল্যান আমি দিয়ে দিচ্ছি, ট্রেনিং সেশন প্ল্যান, তো কবে কোনটা আছে সেটা অনুসারে আপনারা একটু এখান থেকে দেখে নিবেন যে আজকে যেমন আগামীকাল যদি আমরা ওয়ার্ক ইফেক্টিভলি টিবেট সেক্টর পড়ি, তাহলে সেইখানে আমাদেরকে কি কি করতে হবে আর কি, যে হ্যাঁ আমাদের এই জিনিসগুলা আছে এবং এই জিনিসগুলাই আমরা আজকে পড়বো। ক্লিয়ার? এবং জি স্যার। এইবার দেখেন আমরা অনেক সময় মানে খুব কনফিউজ থাকি না যে আমার রিটেন কোশ্চেন আসলে কি আসবে, কতটুক থেকে আসবে। এই যে এভিডেন্স গাইড, এই এভিডেন্স গাইডটা হচ্ছে আমাদেরকে গাইড করে যে একজন অ্যাসেসর অ্যাসেসমেন্টের সময় আমার কাছ থেকে কোন কোন জিনিস মানে এক্সপেক্ট করবে। এখানে দুইজনের কারোরই মিসগাইড হওয়ার সুযোগ নাই। ক্যান্ডিডেটকেও বলে দিচ্ছি যে ভাই তোমার যখন অ্যাসেসমেন্ট হবে তখন তোমার কাছ থেকে এই জিনিসগুলো নেবে অ্যাসেসর, আবার অ্যাসেসরকেও বলে দিচ্ছি যে আপনাকে এই জিনিসগুলাই নিতে হবে। তাহলে ক্রিটিক্যাল অ্যাসপেক্ট মানে হচ্ছে মূলত আপনার ওই যে আমরা বলি না যে হাড়ির ভাত একটা টিপ দিলেই বোঝা যায় যে ভাত হয়েছে কিনা, সেই হাড়ির ভিতরের একটা ভাত গুলাকে বলা হয়েছে ক্রিটিক্যাল অ্যাসপেক্ট। তার মানে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসির মেইন ফিচারটাকে আপনার ইন্টারপ্রিট করতে পারতে হবে। এটা যদি আপনি ইন্টারপ্রিট করতে পারেন তাহলে আপনার সকল কিছু হবে। তাহলে ফিচার অফ এনএসডিপি এটা গুরুত্বপূর্ণ। ফিচার অফ এনএসডিপি মানে এনএসডিপি হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি, তাহলে এটা গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু এই সিএস থেকে বুঝে যাচ্ছি। ইন্টারপ্রিটেড ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম, ওর আল্লাহ মানে কি ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেমটা গুরুত্বপূর্ণ, ওইটা হচ্ছে হাড়ির ওই একটা ভাত। তারপরে হচ্ছে ট্রেনিং রিকোয়ারমেন্ট এবং ডেভেলপমেন্ট অপরচুনিটিস, এইটা আমাদেরকে কিন্তু করতে হবে। তারপরে এনএসডি এর রেসপন্সিবিলিটি ইন্টারপ্রিট করতে পারতে হবে। আন্ডারপিনিং নলেজ মানে হচ্ছে এই ইউনিট অফ কম্পিটেন্সিটা কভার করার জন্য আপনাকে আপনার ভিতরে কোন কোন নলেজগুলা বাধ্যতামূলক থাকতে হবে। আর রিটেন টেস্ট হচ্ছে আন্ডারপিনিং নলেজ যাচাই করার জন্য।
তাহলে এই সিবিএলএম এর কোন কোন সেকশন থেকে রিটেন কোশ্চেন আসতে পারে, এই আন্ডারপিনিং নলেজ সেকশনটা দেখলে কিন্তু আমি ধারণা পেয়ে যাব, বা আমরা ধারণা পেয়ে যাব যে এই সেকশন থেকে আমাদের আন্ডারপিনিং মানে রিটেন কোশ্চেন, এবং আমাদের ডেমনস্ট্রেশনের ভিতরে কোন জিনিসগুলা দেখবে সেটা কিন্তু আন্ডারপিনিং স্কিলের ভিতর থেকে আমরা বুঝে নিতে পারবো। আর অ্যাটিটিউডের ভিতরে কি দেখবে সেটা হচ্ছে রিকোয়ার্ড অ্যাটিটিউড থেকে আমরা কিন্তু দেখে নিতে পারবো। আর এই টোটাল সেশনটা করতে গেলে কি কি রিসোর্স মানে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো সেখানে একটা খসড়া তালিকা দেওয়া আছে। অ্যাসেসমেন্ট হবে কোন ভাবে, যে 3 ভাবে, রিটেন টেস্ট, ডেমনস্ট্রেশন, ওরাল কোশ্চেনিং। আর কনটেক্সট অফ অ্যাসেসমেন্টটা কি হবে সেটা কিন্তু এখানে বর্ণনা করা আছে। তাহলে আমরা যদি সিবিএলএম পড়ার আগে সিএসটা যদি একটু এই ইউনিট অফ কম্পিটেন্সি রিড আউট করি, যে আমাদের এলিমেন্ট গুলা কি, পিসি গুলা কি, পিসিতে যেসব রেঞ্জ অফ ভেরিয়েবল গুলা আছে সেইগুলা কি, সেইগুলা দেখার পর আমরা যদি এভিডেন্স গাইডের আন্ডারপিনিং নলেজটা যদি একটু দেখি, ক্রিটিক্যাল অ্যাসপেক্ট, আন্ডারপিনিং নলেজ, আন্ডারপিনিং স্কিল আর রিকোয়ার্ড অ্যাটিটিউড, অ্যাটলিস্ট এই 4টা পয়েন্ট যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারবো যে এই ইউনিট অফ কম্পিটেন্সিতে গুরুত্বপূর্ণ কোনগুলা, কোনটার জন্য কোনটা আমাদের গুরুত্বপূর্ণ। আন্ডারপিনিং স্কিল তার মানে এই টপিকস গুলা কিন্তু আমরা একটু অ্যাভয়েড মানে রিটেনের জন্য কম পড়লেও পারি, কিন্তু আন্ডারপিনিং নলেজের ভিতরে যে বিষয়গুলো আছে এগুলো তো আমাদেরকে অবশ্যই গুরুত্ব সহকারে পড়তে হবে নাকি। তাহলে এখান থেকে কিন্তু আমরা রিটেনের প্রস্তুতিটা খুব সুন্দরভাবে নিতে পারি, এবং প্রত্যেকটা সিবিএলএম এ সেম স্টাইল আছে, সরি প্রত্যেকটা ইউনিট অফ কম্পিটেন্সিতে সেম ভাবে সবকিছু দেওয়া আছে। এখানে 1 বাই 1 11টা ইউনিট অফ কম্পিটেন্সিরই বিস্তারিত এরকম বর্ণনা করা আছে। ইভেন আপনারা যে স্কিলস পার্ট দিয়েছেন সেই স্কিলস পার্টেরও এই সিএসএ এগুলো এরকম ভাবে বর্ণনা করা আছে, ঠিক আছে। তাহলে সিএস শুধু ঘরে উঠাই থাকার জন্য না, সিএসটা আসলে একটু পড়ার জন্য, দেখার জন্য, অনেক কিছু অনেক ইনফরমেশন আমাদেরকে দেয়। তাহলে সাজেশন কিন্তু প্রথম দিনই দিয়ে দিলাম, ওই যে আমরা বলি না যে আমার সাজেশন স্যার, সাজেশন দেন কি করব, ঠিক আছে, কেমনে করব, তো এই সাজেশনটা কিন্তু একদম প্রথম দিনই দিয়ে দিলাম। ক্লিয়ার? এটাই আপনাদের সাজেশন। তাহলে এখন কোথা থেকে রিটেন কোশ্চেন আসবে, কোথা থেকে আসবে, এগুলো সব আপনারা বুঝতে পারবেন না? হ্যাঁ, পুরোটা না স্যার। পুরাটা বুঝতে হলে সিএস পড়তে হবে আজকে রাতে। হ্যাঁ, একটা সিএসটা বের করে একটু সিএসটা দেখে আমি যে কথাগুলো মিলালাম বললাম সেগুলো একটু মিলাই দেখেন। ঠিক আছে, তাহলে এইটা নিয়ে কারো কোনো কোশ্চেন? সিএসটা আসলে মানে আমরা কিভাবে ইন্টারপ্রিট করব এবং সিএসটাকে আমরা কিভাবে কাজে লাগাবো সেইটাই কিন্তু এই যে এখানে যে করে দিলাম আর কি। আপনাদের আর কারো কোনো কোশ্চেন বা এই জিনিস নিয়ে আছে কিনা এই মুহূর্তে? স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি বলুন। এটা হচ্ছে আন্ডারপিনিং নলেজ এন্ড স্কিল, এই আন্ডারপিনিং মানেটা কি? আন্ডারপিনিং মানেটা কি? ওকে, আচ্ছা বলতেছি। জি স্যার, আর একটা কোশ্চেন ছিল। আহ,
আচ্ছা, হ্যালো। জি স্যার, বলুন আচ্ছা, স্যার। আন্ডারপিনিং নলেজ মানে হচ্ছে, ধরেন আপনি ডিম ভাজি করবেন, ঠিক আছে, বা আমরা ডিম ভাজি করে খাবো, হ্যাঁ, আমরাই বলি আমরা ডিম ভাজি করে খাবো। মানে ডিম ভাজতে গেলে স্বাভাবিকভাবে তেল লাগবে, মানে তেল দিয়ে ডিম ভাজতে হয়। এই যে মিনিমাম এই নলেজটুকু যে জানা, এইটাকে বলা হচ্ছে আন্ডারপিনিং নলেজ, যে তেল দিয়ে ডিম ভাজতে হয়। মানে আপনি কড়াইতে তেল না দিয়ে ডিম ছেড়ে দিলেন, তাহলে তো হলো না, নাকি? হয় ডিম পুড়ে যাবে, নাহলে ডিমটা নষ্ট হবে। রাইট স্যার। হ্যাঁ, এটা হচ্ছে আন্ডারপিনিং নলেজ, বুঝতে পারছেন? এই মিনিমাম নলেজটুকু বলা হচ্ছে আন্ডারপিনিং নলেজ। ওকে থ্যাংক ইউ স্যার। স্যার আর একটা বিষয়, ওটা যে এলিমেন্টস অফ কম্পিটেন্সিতে যে বলা হয়েছিল যে পারফরমেন্স ক্রাইটেরিয়া, ওই জায়গায় রেঞ্জ অ্যান্ড ভেরিয়েবল আন্ডারলাইন বোল্ড বা এগুলা, ওখানে 8 নম্বর পেজে দেখলাম মে ইনক্লুড বাট নট লিমিট টু, মানে এখানে আরো যুক্ত হতে পারে কিন্তু এর মধ্যেই আমরা সীমাবদ্ধ রাখবো না। তো স্যার আপনি বলছিলেন যে রেঞ্জের ক্ষেত্রে যে এই টপিকসগুলো পড়লেই হবে, কিন্তু যেসব জায়গায় এইভাবে দিয়ে দিচ্ছে মে ইনক্লুড বাট নট লিমিট টু, সেক্ষেত্রেও স্যার তো বলতে পারে যে না এটা তো মে ইনক্লুড আরো কিছু যুক্ত হতে পারে, বাট নট লিমিট টু। এটা সব জায়গায় নেই, সিএস এর 8 নাম্বার পেজে আছে, যেটা আপনি স্যার দেখাইছিলেন। রাইট স্যার? হ্যাঁ, না, ওইটা আপনার রেঞ্জ অফ ভেরিয়েবল যেখানে আছে, ভেরিয়েবল বাম পাশে রেঞ্জের ঘরে প্রত্যেকটা রেঞ্জের পাশে ওইটা লেখা আছে মে ইনক্লুড বাট নট লিমিটেড টু, ঠিক আছে? মানে আপনি সংযুক্ত করতে পারবেন, এর বাইরেও অনেক কিছু, বাট রিলেভেন্ট, ইরিলেভেন্ট না। এবং এই সিএস এর যে জিনিসগুলো দেওয়া আছে এর বাইরে আপনি একটা খুঁজে বের করেন না। আদার রিকোয়ার্ড ডিভাইস, প্রিন্টার, স্ক্যানার, মাল্টিমিডিয়া প্রজেক্টর, ডিস্ক ড্রাইভ, এক্সটার্নাল স্টোরেজ, ডিজিটাল ক্যামেরা, স্মার্টফোন। আর কি আছে? তো ওইটা মানে কি যেন বলে যে লজিক্যালি বা গ্রামারিক্যালি দিতে হয়, তাই দিয়ে রাখা। কিন্তু অ্যাকচুয়ালি এর বাইরে মানে আমরা অ্যাসেসররা যাওয়ার সুযোগ নাই, মানে সুযোগ নাই, মানে স্কোপ নাই। সুযোগ বলতে আমি ওই বলতেছি না, মানে স্কোপ নাই আর কি। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে আমরা এখন থেকে সিএস ব্যবহার করতে পারবো না? জি স্যার। আসছে? কখন আসছে বাবা? ওকে, ঠিক আছে। তাহলে আর কারো কোনো কোশ্চেন আছে? এই বিষয় নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। কোশ্চেন না থাকাটা যতটা ভালো, মানে তার থেকে বেশি খারাপ। স্যার এই যে বোল্ড আর আন্ডারলাইন যে এইগুলো কি মানে গুরুত্বপূর্ণ বেশি স্যার? দীপক মাতা আরেকবার একটু বলেন। এগুলো যে বোল্ড করা স্যার বা বোল্ড আন্ডারলাইন যে এইগুলো কি গুরুত্বপূর্ণ বেশি স্যার? বোল্ড এবং আন্ডারলাইন করাগুলোতেই হচ্ছে রেঞ্জ অফ ভেরিয়েবল, মানে ওইগুলার রেঞ্জ আছে, ওইগুলার মানে অনেক বড়, মানে ওর স্কোপটা এত বড় যে আপনি সবগুলা মানে পড়ে পারবেন না, এই জন্য আর কি ওইগুলার রেঞ্জ নির্ধারণ করে দেওয়া আছে আর কি, ঠিক আছে? দেখবেন যেগুলা বোল্ড এবং আন্ডারলাইন করা সেইগুলাই নিচে ওই যে রেঞ্জ অফ ভেরিয়েবলের ভিতরে মানে এগুলো আছে ভেরিয়েবল, হ্যাঁ, মানে এগুলা চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে।
তো সেই ভেরিয়েবলের রেঞ্জটা আমাদেরকে নির্ধারণ করে দিচ্ছে হচ্ছে সিএস, যে তুমি এই রেঞ্জের ভিতরে থাকবা। ঠিক আছে, তাহলে এই পড়ানোর টপিকস নিয়ে কি কারো কোনো আলাপ আলোচনা না থাকলে একটু অন্য বিষয়ে একটু আলাপ করব, যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে। মাসুদুল ইসলাম কি কিছু বলতে চাচ্ছেন? বলেন, সমস্যা নেই। না না, ইটস ওকে স্যার, আপনি আলোচনা করেন, সমস্যা নেই স্যার। ওকে, আমি একটু আজকে তো দ্বিতীয় দিন সেশন হচ্ছে, ফিজিক্যালি সেশন হলে হয় কি আমরা ক্যান্ডিডেটদের বডি ল্যাঙ্গুয়েজ, ফেসিয়াল এক্সপ্রেশন এগুলা দেখে বুঝতে পারি যে তারা কতটুকু আসলে আমার ডেলিভারি রিসিভ করতেছে। বাট অনলাইনে এটা কিন্তু খুব ডিফিকাল্ট। সো আই নিড টু সাম ফিডব্যাক যে আসলে আমি যেভাবে ডেলিভারি দিচ্ছি এটা আপনাদের সঙ্গে ব্যালেন্স হচ্ছে কিনা, সামঞ্জস্য হচ্ছে কিনা। মানে আমি তো লেকচার দিয়ে গেলে বা সেশন ডেলিভারি দিয়ে গেলে কিন্তু টানা দিয়ে যেতে পারবো, কিন্তু আপনারা যদি আত্মস্থ করতে না পারেন বা না ধরতে পারেন, আপনাদের মাথার উপর দিয়ে যদি যায়, দেখবেন যে 3 নম্বর ক্লাসে সামান্য একটু বোরিং হচ্ছেন, তখন ফোনে কানেক্ট হয়ে স্যার কি মনে করবে না, দীপঙ্কর দা কি বলবে না, ফোনে কানেক্ট হয়ে ফোনটা রেখে দিচ্ছেন। মানে আস্তে আস্তে মনোযোগ হারাই যাবে এক সময়, তারপরে কোর্স থেকে আউট হয়ে যাবেন। কিন্তু তার থেকে ভালো আপনারা যদি আজকে যেহেতু সেকেন্ড সেশন হলো, আমরা আগামী দিন থেকে একটা মৌলিক সেশন গুলা শুরু করব, মানে একদম সিএস সিবিএলএম ধরে ধরে পড়া শুরু করবো, এক একটা ইউনিট অফ কম্পিটেন্সি। তো এই 2 দিনের সেশন ডেলিভারি বা আমাদের মানে এই অনলাইন ট্রেনিং ডেলিভারির মেথড এবং আমার লেকচার ডেলিভারি, আমার বোঝানোর যে ম্যাথ স্টাইলগুলো আছে, এইগুলা নিয়ে আপনারা মানে খোলা মনে মন্তব্য করতে পারেন যে স্যার এটা এরকম হলে মনে হয় আমার জন্য ভালো হতো বা আমাদের জন্য ভালো হতো। আমি এখানে একেবারে 1 বাই 1 প্রত্যেকের কাছ থেকে শুনতে চাচ্ছি একটু। হ্যাঁ, আবার একটু সবাই হ্যান্ড রাইজ করে সাড়া দেন তো যে আমি আসি স্যার। থ্যাংক ইউ। তাহলে একটু এক এক করে সবাই আপনার একটু বলা শুরু করেন, আমি একটু শুনি। কাকে দিয়ে শুরু করব? রাকিবুল হাসান রাতুল, আপনিই বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এখানে আর কি বলবো স্যার, আপাতত এখন মাত্রই তো শুরু করলাম, আজকে তো অনেক পড়া। আমার মনে হয় 1-2টা ক্লাস করলে তারপরে আমরা বুঝতে পারবো। আর আমার মনে হয় স্যার একদিন একদিন গ্যাপ দিলে ভালো হতো, কারণ বেশ পড়াই মনে হচ্ছে। প্রতিদিন পড়া কমপ্লিট করা হয়তো প্রথম 2 দিন আগ্রহ নিয়ে পড়তে পারবো, তারপর থেকে একটু বোরিং লাগবে, আর পড়তে ইচ্ছা করবে না, নানান কাজ থাকবে, এটা আর কি গুরুত্ব থাকবে না অনেকের ক্ষেত্রে। এই জন্য একদিন একদিন গ্যাপ দিলে স্যার ভালো হতো। এই তো, এই যে একটা পয়েন্ট বেরোয় আসছে, সুন্দর। আমরা নোটেড মানে নোট করলাম, দেখি এই ব্যাপারে কয়জনের মানে মতামত আসে আর কি। হুম, জি স্যার, একদিন একদিন গ্যাপ থাকলে আমাদের একটু বুঝতেও ভালো হবে, আর পড়াটা ক্লিয়ার করতেও আমাদের সুবিধা হবে স্যার। ওকে, আমরা একটু এই যে একদিন একদিন গ্যাপ দেওয়ার ক্ষেত্রে আমাদের কার কার মতামত আছে একটু হাত তুলি। যারা আগে হাত তুলছিলেন তারা আগে হাত নামান। আহ, কয়জন হয়েছে? 1 2 3 4 5 6 7, 7 জন। ওকে, ঠিক আছে। তাহলে আমরা একটু হাত নামাই এবং অন্যান্যদের মতামত একটু শুনি। আলামিন হোসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
স্যার আমাদের ক্লাসের যে টাইম যেটা সেট করা হয়েছে, আমার মনে হয় সবাই যদি জাস্ট টাইমে ক্লাসে জয়েন করতো তাহলে আমাদের জন্য আরো বেশি ভালো হতো, এবং এটা যদি সবাই গুরুত্ব দিয়ে দেখতো। কারণ আজকে যেমন দেখলাম যে আজকে দ্বিতীয় দিন মাত্র, তো অনেকে দেখা যাচ্ছে 15-20 মিনিট পরে আসছে, বাকি সবাই অনেকক্ষণ অপেক্ষা করা লাগছে। কারণ সবারই তো কম বেশি কাজ থাকে, ক্লাস টাইমটা যদি মেনটেন করা হতো টাইমলি তাহলে খুবই ভালো হতো। আলামিন, এ ব্যাপারে আসলে দোষী আমি। কারণ মানে আমাদের সেশন শুরু হয়েছে আজকে নিয়ে মনে হয় তৃতীয় দিন বা চতুর্থ দিন। প্রথম দিনে আমি মিস করছি, দ্বিতীয় দিন কন্ডাক্ট করছি, গতকালকে আবার মিস করছি। তো সকালে ওই অ্যাটিটিউডে আসলে একটু মানে সে যে হয়তো স্যার আজকেও মনে হয় লেট করবে। তো এই দায় আমি মাথায় পেতে নিচ্ছি। আগামী দিন থেকে আমি সময় মতো অ্যাটেন্ড করব, তাহলে দেখবেন যে সকলে সময় মতো অ্যাটেন্ড করতেছে, এবং সর্বোচ্চ 5 মিনিট দেখে আমি সেশন শুরু করে দেব। কেউ যদি সেশনে পিছায় পড়বে। জি স্যার। স্যার একটু কথা ছিল। জি। যেহেতু আমাদের এখানে অলমোস্ট প্রায় 30টা মতো ক্লাস, এরকম জাস্ট আমার একটা মানে থিং, আর কিছুই না, যে এরকম কোনো কিছু করা যায় কিনা, যে যদি এখানে স্টাডিং এর বিষয় আছে, কিছু প্র্যাকটিক্যালের বিষয় আছে, যে আমরা সপ্তাহে যদি একদিন করে গ্যাপ দেই, সেক্ষেত্রে হচ্ছে 3টে ক্লাস হয়। তো আমরা 2 দিন গ্যাপ দিয়ে 4টা ক্লাস করার কোনো সুযোগ আছে কিনা। মানে দেখা যাচ্ছে যে অফ, যে 2 দিন আমরা অফ নিব, ওই 2 দিন একটু পড়া বেশি দিলেন, বা সেখানে একদিন হচ্ছে পড়াশোনা একটু কমায় দিলেন, লাইক তাহলে আমাদের পার উইকে হচ্ছে 4টা ক্লাস হলো, এরকম জাস্ট কোনো কিছু করা যায় কিনা। আচ্ছা, ঠিক আছে, আমি এটা বলতেছি। হ্যাঁ, যেমন আমি বলতেছি আর কি, ঠিক আছে। আহ, ওকে স্যার। স্যার আমার একটু কথা, স্যার যদি আমাদের ফেস টু ফেস ক্লাস যদি একটু বাড়ানো যাইতো মনে হয় ভালো হতো। প্রয়োজন হলে বাড়বো, ওটা সমস্যা হবে না। ঠিক আছে, আমরা আগে শুরু করি ওটা। এটা তো ফাইনাল না, একটা স্কেজুয়াল করা, একটা টার্গেট নিয়ে এগোতে হয়। আমরা সেই টার্গেট নিয়ে এগোচ্ছি। যদি কম্পিটেন্ট হওয়ার জন্য এবং ভালো কিছু শেখার জন্য যদি ফেস টু ফেস ক্লাস বাড়ানো লাগে, অবশ্যই বাড়াতে হবে। এটা নিয়ে তো কোনো জি দ্বিমত নাই, ঠিক আছে। জি স্যার। ওকে, তাহলে এবার আরেক মানে একটু শুনি। এর বাইরে আর কারোর কোনো কোন মন্তব্য আছে কিনা? ওলিয়া রহমান, জি প্রিয়াঙ্কা আপু, আপনি কিছু বলতে চাচ্ছিলেন মনে হয়। স্যার কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওকে, ওলিয়া রহমান বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আমি আসসালাম। বলতে চাচ্ছিলাম 2টা ক্লাস পরে একদিন গ্যাপ দিলে আর কি, এটা সবাই যদি মতামত। ওকে, ঠিক আছে। এর বাইরে আশিস, আশিস কোনো কথা আছে? স্যার আমি তো বলছিলাম যে ওই আলামিন সাহেব যে কথা বলছিল ওইটার সাথে আমি একমত ছিলাম, যে একদিন বাদে একদিন ক্লাসটা নিলে আমাদের যে পড়াটা দিবেন ওটা আমরা কমপ্লিট করে নেব, আমরা একটু সময় পাবো, মানে বেশ সুবিধা হইতো আর কি, এইটাই জাস্ট। ঠিক আছে, মাসুদুল ইসলাম কিছু বলবেন? মিঠুন জি অধিকারী। স্যার। স্যার আপনার ক্লাস ভালো হচ্ছে, বাট আমার একটা নিজস্ব একটা ছিল, স্কেডিউল ছিল, যে আমি ভাবছিলাম যে আমার ধারণা ছিল না এই ক্লাস সম্পর্কে। আমার মনে হয় অনেকেরই ধারণা নাই এই ম্যাথোলজি সম্পর্কে, মানে এই বিষয়গুলো। এই জন্য প্রথম দিকে একটু বোরিং ফিল হচ্ছিল, বাট আই থিঙ্ক এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর কি। আর সিএস এর ক্ষেত্রে মানে একই জিনিস মনে হয় অনেকবার আসবে স্যার। যখন সিবিএলএম পড়তে যাব তখন প্রথম এই বিষয়গুলো মনে হয় বারবার আসবে, তো খুব একটা অসুবিধা হবে না। তো আমার যে টার্গেট ছিল যে আমি 1 মাসের মধ্যে লেভেল 4 কমপ্লিট করব, আমি এইটাই ধারণা ছিল বা এইভাবেই আমার প্ল্যান ছিল এই আর কি। আসলে ডিসেম্বরে আমি খুব ব্যস্ত স্যার, এই জন্য আমার জন্য একটু টাফ হয়ে যাবে আর কি। এখন যদি একদিন পর পর গ্যাপ, যেহেতু অনেকেই বলছে, সুতরাং এটা আমার মেনে নিতে হবে। সো আমার জন্য এটা কন্টিনিউ করা একটু কঠিন হয়ে যাবে আমার জন্য আর কি। এটা হচ্ছে বিষয়।
দেখি তারপরে কি করা যায় আর কি। ডিসেম্বরে আসলে স্যার আমি ব্যস্ত, তো এখন যদি এভাবে গ্যাপ দিয়ে দিয়ে হয় তাহলে সেটা মিনিমাম তো 2 মাস যাবেই আর কি। এটা আমার জন্য একটু প্রবলেম হয়ে গেল স্যার। এই ঠিক আছে স্যার, কি করা। ওকে, আর স্যার আমি বুঝতে পারছি স্যার আপনার পড়াশোনার মানে স্টাইলটা বেশ ভালো স্যার, আর আপনি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছেন স্যার আর কি। দ্যাটস ফাইন। আর কি এটা আমার ব্যক্তিগত সমস্যা, আই থিঙ্ক যদিও সবাই বলতেছে ওইভাবে আর কি, এটা মেনে নিতে হবে। না, বিষয়টা হচ্ছে আমরা সকলেই সকলের জন্য নো ওয়ান বিহাইন্ড লেফট, উইল ট্রাই আওয়ার বেস্ট টু ওয়ার্ক উইথ অল। হ্যাঁ, রাইট স্যার। দেখি কি করা যায় আর কি। হ্যাঁ, আমরা একটা ঠিকই ওয়ে বের করব। তো আর কারোর কোনো কোশ্চেন? স্যার আমার মনে হয় কি আমাদের লাস্টের দিকে মনে হয় আমাদের ওই গ্যাপ দেওয়া লাগবে না মনে হয়। প্রথম দিকে হয়তো বা আমাদের গ্যাপ দেওয়া লাগতে পারে, যেহেতু আমরা পড়ার ভিতরে নাই বা পড়ার ভিতরে চলে গেলে তখন আমাদের তো নলেজ চলে আসবে এর ভিতরে অনেকটা। তো লাস্টের দিকে আমাদের মনে হয় গ্যাপ দেওয়া লাগবে না আর। হুম, ঠিক আছে, মানে ওই গ্যাপ এবং কতখানি পড়াশোনা এইটা নিয়েই মানে আমাদের একটু কনসার্নটা হচ্ছে আর কি, তাই না? তাহলে আমি এর একটা সমাধান একটু বলি, আপনারা দেখেন এটা কতটুকু আমাদের জন্য মানে উপযোগী হয় আর কি। আমরা যে সেশন প্ল্যানটা করছি ওইটা আমি আবার আর একটু শেয়ার করে নিই, তারপরে আপনাদের সঙ্গে আবার একটু করতেছি যে এরকম করলে আমাদের মানে হয় কিনা। গ্যাপ অবশ্যই দিতে হবে, গ্যাপ না দিলে পড়াশোনা আমি পড়াই হবে, আপনাদেরকে তো পড়তে হবে। সো আপনাদের পড়ার সুযোগ করে দিতে হবে। দেখেন, আজকে যেটা যতটুকু পড়লাম, কালকে গ্যাপ দেওয়ার কি দরকার আছে? মানে এখানে কি খুব বেশি পড়ার দরকার আছে? নিশ্চয়ই না। আপনি দেখছেন আমি সেশন প্ল্যানে কালার করছি, মানে এত কালার কষ্ট করছে কিন্তু কালার করতে। কালার করার কারণ হচ্ছে যেমন এই 2 এবং 3 এইটা মিলে হচ্ছে একটা ইউনিট অফ কম্পিটেন্সি কভার হবে, 2টা সেশন। তো আমরা এই ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন টিবেট সেক্টরে 2টা সেশন লাগছে, মানে ইউনিট অফ কম্পিটেন্সিটা বড়, রাইট? শোনা যাচ্ছে আমাকে? জি স্যার। তাহলে আমরা এই ইউনিট অফ কম্পিটেন্সিটা মানে শেষ করার পর আমরা একদিনের একটা গ্যাপ নিতে পারি, যে হ্যাঁ আমি এই ইউনিট কম্পিটেন্সিটা একদিন পড়বো, পড়ার পর আমরা একদিন গ্যাপ নিয়ে আবার আমরা তারপরের দিন এই সেশনটা শুরু করলাম, 4 নম্বর সেশনটা। ঠিক আছে? 4 ছোট, 5 ছোট, যার কারণে কিন্তু দেখেন এক দিনে কাভার হয়ে গেছে। তাহলে 4-5 পড়ার পর আবার আমরা একদিন একটা গ্যাপ নিলাম, নিয়ে আমরা এই 3টার উপরে আমরা একটা ফরমেটিভ অ্যাসেসমেন্ট নিলাম। ঠিক আছে? একদম একদিন পর পরই যে গ্যাপ নিতে হবে তাহলে টোটাল পিরিয়ডিক টাইমটা অনেক লং হয়ে যাবে। কারণ আমাকে শেষ করার জন্য বা টোটাল বিষয়টা যদি সত্যি প্রপারলি শেষ করতে চাই তাহলে আমাদের মিনিমাম 21 থেকে 22টা সেশন লাগবে। 21 থেকে 22টা সেশন যদি একদিন পর পর আমরা করতে যাই তাহলে 2 মাস সময় লাগবে। আপনারা এই 2 মাস সময় ধৈর্য রাখতে পারবেন কিনা সেটা চিন্তা করে দেখেন। আইদার আমরা টাইম কনজিউম করার জন্য যে হ্যাঁ আমরা তো ওইদিকে আমাদের গ্যাপও লাগবে, পাশাপাশি আবার আমাদেরকে পড়াশোনার জন্য সুযোগও লাগবে, তাহলে আমি যেটা বললাম এইভাবে হয়তো করা যেতে পারে আর কি। জি স্যার, এটা খুব ফ্রুটফুল হবে আই থিংক। জি, মিঠুন কিছু বলবেন? আপনারা সকলে একটু মতামত দেন, অথবা যদি মনে করেন যে স্যার আমরা একটু ভেবে দেখে আগামীকাল মতামত দেবো তাহলে সেটাও হতে পারে। আমার কাছে মনে হচ্ছে যে আপনি যেটা বলছেন আমার কাছে গুড। স্যার আপনি যেভাবে বলছেন এটাই ভালো হবে স্যার আর কি। কিছু কিছু সিবিএলএম অনেক লেন্দি,
যেগুলোর ক্ষেত্রে 2 দিন সময় নিছেন, দেন একটা ব্রেক দিছেন, এটাই ভালো হবে স্যার আর কি। মানে সিবিএলএম অর্ধেক পড়িয়ে ব্রেক নিলে আবার অর্ধেক পড়াইতে গেলে তখন ওইটা সমস্যা রাইট হয় আর স্যার, কি। রাইট স্যার। ঠিক আছে, তো আমরা পাওয়ার ন্যাপ নিব, একদিন করে ব্রেক নিব, এই যে এই সেশন প্ল্যানে একটা কালার শেষ হবে আমরা একটা ব্রেক নিব। ঠিক আছে, তো সবগুলোর ক্ষেত্রে না আর কি, যেমন এই ছোট ছোট গুলাকে হয়তো 2টা মিলে একটা ব্রেক করব। হ্যাঁ, এরকম রাইট যেমন স্যার। এই যে 10, 11, 12 এই 3 দিন আমাদের একটা না করতে হবে, আদারওয়াইজ মানে সিকোয়েন্স ঠিক রাখতে পারবো না। পরে দেখবেন যে হারায় গেছে আর কি। এখানে কি কারোর কোনো মতামত বা ইয়ে আছে, থাকলে বলতে পারেন আর কি। হ্যাঁ, কারণ আমাদের একটা স্ট্রাকচারে একমত হয়ে সামনে এগোনো উচিত বা দরকার। স্যার এটাই ভালো হবে, সেকেন্ড ব্যালেন্স আছে আর কি, বাট এমন না যে বারবার এক একই মানে জিনিস মাঝখানে যদি ব্রেক দেওয়া হয় একই সিবিএলএম এর, তাহলে আবার আমাদের সমস্যা হতে পারে। আবার মানে এই পড়াশোনার যদি প্রতিদিনই নেওয়া হয় তাহলে একটা ঝামেলা হতে পারে এই আর কি। তো আপনি স্যার আপনার মতো করে যেভাবে সাজাইছেন আমার মনে হয় এটা ঠিক আছে স্যার আর কি। ওকে, তাহলে যদি থাকে তাহলে আমরা এইভাবে শুরু করি, কি বলেন সকলে? যারা যারা একমত হাত উঁচু করেন। সকলে একমত, ঠিক আছে, ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা আজকে করি, আর আগামী দিন থেকে যেটা বললাম যে আমি আমি গ্রুপে নোটিশ না করা পর্যন্ত আমি নিজ দায়িত্বে নোটিশ করে দেব যদি ক্লাস একটু দেরি হয়। এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমাকে আসলে অনেকগুলা একটু ম্যানেজমেন্টাল কাজে সঙ্গে সংযুক্ত থাকতে গেলে মাঝে মাঝে একটু দেরি হতে পারে। তবে আই উইল ট্রাই মাই বেস্ট যেন একদিনও দেরি না হয়, এবং আমি সময় মতো চলে আসবো ইনশাল্লাহ। আজকে যেমন আসছি এরপর থেকে এরকম আসবো। আপনারা সময় মতো আসেন, আমরা 9টা 5-এ আমাদের আলোচনা শুরু করে দিব। আপনারা যদি কেউ দেরি করেন তাহলে আমরা মানে শেষ ততটুকু মিস করবেন আর কি। ঠিক আছে, আগামীকাল আবার দেখা হচ্ছে। আগামীকাল আমাদের সেশন প্ল্যান অনুসারে হচ্ছে আমরা পড়ব হচ্ছে বেসিক কনসেপ্ট অফ টিবেট অ্যান্ড টিবেট টার্মিনোলজি আর ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন টিবেট সেক্টর। এই ওয়ার্ক টিবেট সেক্টরের আমরা কয়েকটি এলিমেন্ট হয়তো পড়ব। ঠিক আছে, যতটুকু আমরা পারি শেষ করবো ইনশাআল্লাহ। ওকে, জি স্যার। জি স্যার। জি, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ, আজকের মতো আমরা শেষ করি। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। স্যার আগামী দিন তাহলে বাকি আমাদের ইউনিট অফ কম্পিটেন্সি ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন টিবেট সেক্টর। হ্যাঁ, 1 হ্যাঁ 1, এবং বাড়ির কাজ দিছি, বাড়ির কাজ যদি কেউ মিস করেন তাহলে কিন্তু হইবে ক্লাই ভাই। ওকে স্যার। জি, থ্যাংক আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ স্যার।